দর্শক, আপনারা জানেন মতামত পর্বে আমাদের সঙ্গে বরাবরই একজন অতিথি যুক্ত থাকেন। আজকেও আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি যুক্ত আছেন। আজকে আমাদের সাথে যিনি যুক্ত আছেন তিনি সাংবাদিক ইব্রাহিম খলিল। আমরা কথা বলবো তার সঙ্গে। জি, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। জি জি, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? জি, জি আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি একদম স্পষ্ট। আপনাকে আমাদের অনুষ্ঠান, আমাদের ধন্যবাদ। এই শুভ সন্ধ্যা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। জি। আপনার কাছে বেশ কিছু প্রশ্ন আছে। আমি প্রথমে চলে যাচ্ছি আমার প্রথম প্রশ্ন। সেটি হচ্ছে, ঈদের ছুটিতে দোকানিরা গ্রামে থাকা অবস্থায় বিনা নোটিসে বুলডোজার দিয়ে কক্সবাজার অস্থায়ী কাপড়ের মার্কেট গুড়িয়ে দেওয়া হয়েছে। এটি করেছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। লুট হয়েছে ছোট ছোট দোকানের জিনিসপত্র। কেন এই ঘটনাটি ঘটেছে? কাদের চোখ পড়েছে এই জায়গাটিতে? আপনি কি মনে করছেন? আম যেকোনো দেশের ভিতরে একটি অভ্যন্তরীণ আইন রয়েছে এবং যেকোনো ব্যবসা করার ক্ষেত্রে কিংবা আপনি যেকোনো বিষয়ে একটা নির্ধারিত মানুষের একটা আ মানবাধিকার আছে। কারণ কারো ব্যবসা করার যেমন অধিকার আছে এবং স্থানীয় প্রশাসনেরও দায়িত্ব হচ্ছে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা এবং তারা যাতে ন্যায়ভাবে এবং নীতিগতভাবে এবং লর ভিতরে থেকে যাতে তারা ব্যবসা করেন। এখন এটা কেন গুড়িয়ে দেওয়া হয়েছে? আপনি তো ১ম এই বলছেন যে এটা অবৈধ স্থাপনা। অবৈধ স্থাপনা হলে যেটি হচ্ছে একটা নির্ধারিত নোটিশ দিতে হয় এবং নোটিশ দিয়ে এটাকে ব্যবসায়ীদেরকে একটু বলতে হয় যে এইটা আমি একটু তাদের আপনার সাথে একটু যুক্ত করতে চাই। এটা কিন্তু অবৈধ না। আমি এটা জি, বলেছি যে এটা অস্থায়ী। অস্থায়ী। জি, তাহলে জি, অস্থায়ী হলেও এটা যদি অস্থায়ী হয় তাহলে তো আপনাকে নোটিশ দিতে হবে আগে। জি, যে কেউকে আপনি হঠাৎ করে এসে তারা ঈদের ছুটিতে গিয়েছেন এবং আপনি এসে বুলডোজার দিয়ে ভেঙে ফেলবেন। জি, জি, এটা ক কোনোভাবেই কাম্য নয়। মানুষ বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়। আপনি যদি উন্নত দেশগুলোতে তাকান দেখবেন ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করে। স্থানীয় প্রশাসন বলেন, সরকার বলেন। এরকম তাদেরকে কোনো ধরনের নোটিশ ছাড়া এবং তাদেরকে স্থায়ী কোনো বন্দোবস্ত ছাড়াই যদি তাদেরকে উচ্ছেদ করা হয়, এটা কোনোভাবেই আসলে অ্যাম আ স্তা এটা মোটেই কাম্য নয় এবং আমাদের দেশে যারা ব্যবসা করেন আপনারা জানেন তারা খুবই ন্যূনতম তাদের মূলধন থাকে। তাদের অনেকগুলো আম কাঠ পুরা তারা পোহাতে হয় তাদেরকে ব্যবসা সচল রাখতে গিয়ে এবং ব্যবসা টিকিয়ে রাখতে গিয়ে এবং তাদের অনেকের কিন্তু অ্যা এই একটি ব্যবসাই তাদের অ্যা লাইভলিহুড আসলে। এভাবে জি, যদি লুটপাট করা হয়েছে তাদের অ্যা অ্যা মালপত্রগুলো, তাহলে আসলেই এটা কোনোভাবেই কাম্য নয় এবং তাদের অধিকার হরণ করা হয়েছে। তাদেরকে অন্যায়ভাবে এটা করা হয়েছে আমি জি, বলব এবং বাংলাদেশের একটা ব্যাপার হচ্ছে অন্যান্য দেশে দেখবেন ইন্সুরেন্সের ব্যবস্থা থাকে। অ্যা একটা নির্ধারিত কারো যদি কোনো কিছু চুরি হয়, মালামাল বা কারো কিছু জলে পড়ে যায়, তাহলে কিন্তু অনেকেই এক্ষেত্রে একটা কম্পেনসেশন পান। এখন আমি জানি না এখানে স্থায়ী হোক কিংবা অস্থায়ী হোক, তারা কি ধরনের কম্পেনসেশন পরে পাবেন সরকারের কাছ থেকে, স্থানীয় সিটি কর্পোরেশন থেকে এটা আমার জি, কোনো ধারণা নেই। জি। তবে আপনার কাছে আমার মূল প্রশ্ন হচ্ছে যা যে এই হয়েছে জায়গাটির এটা উপর আসলেই মোটেই কাম্য নয়। আপনার কাছে আমার মূল প্রশ্নটা জি। হচ্ছে এই জায়গাটির উপর আসলে কাদের চোখ পড়েছে? কারা এটার সাথে জড়িত? আ কারা জড়িত এটা তো স্থানীয় প্রশাসন তারা দেখবেন এবং তারা এটা বের করে আনবেন কারা আসলে জড়িত। কিন্তু যারা এই উচ্ছেদের সাথে জড়িত ছিলেন তারা আসলে কারা? এটা স্থানীয় প্রশাসনকে বের করে নিয়ে আসতে হবে। কারণ এটা যদি সিটি কর্পোরেশন হয়ে থাকে তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে। তারা কি জন্য উচ্ছেদ করেছেন? তারা কি এর আগে নোটিশ সার্ভ করেছেন? তারা কি স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন? তারা কি স্থানীয় ব্যবসায়ীদেরকে অন্যত্র তাদেরকে অ্যাম আম স্থায়ীভাবে একটা বন্দোবস্ত করে তারা কি তাদেরকে উচ্ছেদ করেছেন। আর যদি এটা প্রাইভেটলি উচ্ছেদ করা হয়, তাহলে প্রাইভেটলি তাদের কি অধিকার রয়েছে যে তারা এরকম তারা ঈদের ছুটিতে থাকবেন ব্যবসায়ীরা, ওনারা এসে উচ্ছেদ করে ফেলবে, মালপত্র লুট করবে। এটা তো কোনো একটি সভ্য দেশে আমি বলব গণতান্ত্রিক সভ্য দেশে এটা কোনোভাবেই কাম্য নয়। কোনোভাবেই কাম্য নয়। জি, জি, ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানতে চাই, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইলিয়াস আলী সহ সকল গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে। আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারটা?
আহ গুম খুন আপনি দেখেন এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটা ডিবেট হচ্ছে এবং অনেকগুলো গুম খুনের সাথে বিরোধী দলের অভিযোগ রয়েছে যে সরকার জড়িত। এবং এই ব্যাপারে বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বিভিন্ন সময় বিবৃতি শুনেছি, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত তিনি প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে বিএনপি যে দাবি করে তারা কতজন মানুষ গুম হয়েছে খুন হয়েছে তারা তালিকা দুক, তারা একটা লিস্ট পাবলিশ করুক। বিএনপি কিন্তু এই লিস্ট পাবলিশ করতে পারেনি এবং তারা এদের সঠিক পরিসংখ্যান দিতে পারেনি। ইয়েস, মোটা দাগে যদি বলা যায় ইলিয়াস আলী সহ অনেকগুলো কেন্দ্রীয় নেতা গুম খুন হয়েছেন হ্যাঁ, আপনার সাথে একটু বিএনপি যুক্ত এবং করতে চাই যে জাতিসংঘ কিন্তু ৯৭ জনের একটা লিস্ট কিন্তু সরকারকে পাঠিয়েছে, এটা নিশ্চয়ই আপনার নলেজে আছে। জি, জাতিসংঘের লিস্ট আছে কিন্তু বিএনপির যে দাবি, হাজার হাজার শত শত যে দাবি যেটা করেন জি ওইটা হয়তো সঠিক না, কিন্তু জাতিসংঘের যে লিস্টটি ওইটা আবার জাতিসংঘ যে লিস্ট করেছে এবং ওইটাও তো সম্ভবত তারা কোন পরিসংখ্যান থেকে করেছে এবং তাদের এই তালিকা অনুযায়ী কতটুকু সত্যতা আছে এটা সরকার নির্ধারিত করে। বাংলাদেশের আইন আছে, প্রশাসন আছে, তারা এটা দেখবেন খতিয়ে। এবং আমরা যেটা আমি আমার কথার মধ্যে বলেছিলাম যেটি, যে মোটা দাগে যেমন ইলিয়াস আলী বলেন কিংবা জি জামাত ইসলামের অনেকগুলো নেতাকর্মী রয়েছেন তারা গুম হয়েছেন, এগুলা তদন্ত হচ্ছে। সরকার বলছে তারা এখনো তদন্ত করতেছেন, তারা খুঁজে বের করতেছেন। অনেকদিন হয়ে গেছে। আপনারা যারা বাংলাদেশে তো গুম খুন হওয়ার পরে একটা বিবৃতি আসে যে তদন্ত হচ্ছে, এটা খুঁজে বের করা হবে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এটা খুঁজে বেরও করা হয় না, তদন্ত সঠিক মতো হয় না। কিন্তু যেভাবে ডালাভাবে বলা হয় যে শত শত হাজার হাজার, আমি বলবো এটা হয়তো সঠিক না। কিন্তু একজনের যদি হয়ে থাকেন গুম খুন, তাহলে আমি মনে করি একজনেরও সঠিক তদন্ত এবং এর বিচার হওয়া উচিত। জি জি, ধন্যবাদ। আপনি জানেন যে সড়ক দুর্ঘটনা কিন্তু বাংলাদেশে একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো প্রতি বছর কিন্তু এক বছরে প্রায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৫,০০০-এরও বেশি মানুষ। তাহলে এই যে এই কেন সরকার কেন এই দুর্ঘটনা রোধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না? এর মূল কারণ আপনার কি মনে হয়? সড়ক দুর্ঘটনার ব্যাপারটা হচ্ছে, সড়কে যে বাংলাদেশের যদি আপনি কয়েকটা মহামারী বলেন তাহলে জি একটা হচ্ছে সড়ক দুর্ঘটনা, এটা মহামারীর পর্যায়ে। জি এবং এটা খুবই দুঃখজনক যে এটা নিয়ে আমাদের বাংলাদেশের যে চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন তিনি দীর্ঘদিন ধরে এটির ক্যাম্পেইন তিনি চালিয়ে যাচ্ছেন এবং তিনি চোখে আঙ্গুল দিয়ে একদম ধরিয়ে দিয়েছেন সরকারকে যে এই অবস্থা, এই খাতে আপনারা পরিবর্তন নিয়ে আসেন। ড্রাইভারদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা জি দরকার, সড়কে একটা শৃঙ্খলা নিয়ে আসা দরকার। এখানে কোনো ট্রাফিক আইন কেউ মানে না, এখানে ড্রাইভারদের নির্দিষ্ট কোনো ট্রেনিং নেই, তারা একদম অদক্ষ ড্রাইভাররা গাড়ি চালান এবং এই সড়ক দুর্ঘটনার পরে সঠিক তদন্ত হয় না এবং ড্রাইভার যারা রয়েছেন, দোষী যারা রয়েছেন তাদেরকে বিচারে নিয়ে আসা যায় না। কোনো কোনো এক্সাম্পল কোনো সরকারই এটাকে নিয়ে আসতে পারেনি। এবং আপনি সড়কে দেখবেন, আমরা যারা এই দেশে বিশেষ করে ব্রিটেনে আমরা যারা ড্রাইভ করি আমরা কিন্তু একটা কোড অফ কন্ডাক্ট মেনে চলি। রোডের অনেকগুলো কোড রয়েছে, অনেকগুলো জি কন্ডাক্ট রয়েছে। আপনাকে কিভাবে সিগন্যাল দিতে হবে, আপনাকে কিভাবে ওভারটেক করতে হবে, আপনি কোন রুট ইউজ করতে পারবেন, কোন জি রুট ইউজ করতে পারবেন না, আপনাকে ডানে গেলে কি মেনটেন করতে হবে, বামে গেলে কি ধরনের সিগন্যাল দিতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আপনাকে আপনাকে একটা ট্রেনিং একটা প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনাকে রোডে আসতে হবে। জি বাংলাদেশে যেটা হচ্ছে, আপনি দেখবেন করার পরে উনি হঠাৎ করে ড্রাইভার হয়ে যায়। দেখবেন গাড়ির মেকানিক সে হঠাৎ করে গাড়ি জি চালানো শুরু করে দেয় এবং যারা গাড়ি চালান তাদের দক্ষতা, তাদের প্রশিক্ষণ, তাদের শিক্ষাগত, ইভেন শিক্ষাগত যোগ্যতার একটা ব্যাপার রয়েছে। কারণ আপনাকে সড়কের যে কোড অফ কন্ডাক্ট এটাকে বুঝতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি দেখবেন অনেকগুলো ড্রাইভার হচ্ছে তারা শিক্ষাগত যোগ্যতা তাদের নেই। তো সেক্ষেত্রে এটা আপনি সবচেয়ে বলবো এটা সরকারের একটা বিরাট একটা ব্যর্থতা, এই যে সড়কের এই নিরাপত্তা কিংবা জি শৃঙ্খলা ফিরিয়ে না নিয়ে আসা। হঠাৎ করে কয়েকদিন পরে দেখবেন এই যে এখন নিউজ হচ্ছে এবং ৫,০০০ মানুষের মৃত্যু হয়েছে, ১০,০০০ মানুষের মৃত্যু হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। দেখবেন পরবর্তীতে কয়েকদিন পরে গিয়ে সরকার একটা জটিকা অভিযান চালিয়ে মিডিয়াতে একটা বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ। জি কিন্তু এটাকে লং রানে এবং দীর্ঘ মেয়াদে তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে ধারাবাহিকভাবে একটা আইনের আওতায় নিয়ে আসা, অপরাধ করলে সড়কে
এটার কোনো আসলে কোনো ব্যবস্থা নেই এবং এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। আর এটা না হওয়ার কারণে আমি অনেক সময় এই যে আমি সাংবাদিক হিসাবে অনেক সময় সরকারেরও যারা মন্ত্রী এমপিরা আসেন বেড়াতে, আমরা কিন্তু এই প্রশ্নগুলা করি যে আপনারা যে এই ব্রিটেনে ঘুরে যান, আপনারা বেড়াতে আসেন, আপনারা যে বিভিন্ন সরকারি কাজে আসেন, আপনারা দেখেন না এই দেশের রোড ঘাট কিভাবে চলে, এই দেশের ড্রাইভারের কিভাবে, এগুলো তো আপনারা দেখে গিয়ে এখানে মেনটেন করতে পারেন, জি, ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনারা কেন শিখেন না? আপনাদের না শেখার কারণটা কি? এবং আপনি বাদ দেন সরকারি সরকার, অনেকগুলা অফিসার রয়েছেন। কারণ সরকার অনেক সময় অফিসাররাও চালায়। তো জি, অফিসারও তো আসেন এখানে ট্রেনিং নিতে আসেন। তারাও তো এখানে ঘুরে যান, তারা বেরিয়ে যান। তারা কি দেখেন না? তারা কি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারে না? এগুলো তো কোনো আম যে আহামরি কিছু না। কিংবা যে এখানে কোটি, কোটি টাকার বরাদ্দ লাগবে এরকমও তো কিছু না। এটা কোনো সদিচ্ছার ব্যাপার এবং এটা ইমপ্লিমেন্টেশন এর ব্যাপার। আপনারা জানেন আমাদের বাংলাদেশের একজন সফল অর্থমন্ত্রী বিএনপির সময়ে ছিলেন যে সাইফুর রহমান। জি, তিনি কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এগুলোও সরকারের ঘুম ভাঙেনি। কারণ সরকারের এত বড় একজন মানুষ তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। এটাও তো তাদের একটা মানে অ্যাম তাদের করা উচিত ছিল যে আমাদের এই সড়ক দুর্ঘটনায় আমরাও তো রেহাই পাচ্ছি না। জি, কখন যে কে রেহাই পাবেন এটা তো কোনো নিশ্চয়তা নেই। আমি মনে করব আম এটার একটা নির্দিষ্ট একটা স্কুলিং চালু করা উচিত। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা শহরে একটা মোটর ড্রাইভিং স্কুল, এখান থেকে তারা একদম সরকার এটাকে খুবই দক্ষ হাতে পরিচালনা করবে এবং সঠিকভাবে যাতে তারা ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে তারা রোডে আসেন এবং রোডগুলোর একটু সংস্কার দরকার রয়েছে। কারণ অনেকগুলো রোড সাইন দরকার রয়েছে। জি, এখানে দেখবেন আপনি প্রত্যেকটা মুড়ে, মুড়ে রোড সাইন, প্রত্যেকটা আমি বলব 100 ইয়ার্স এর পরে একটা রোড সাইন থাকে জি, এবং রোড সাইন গুলো দরকার। সড়কের এবং রাস্তাঘাটের অনেকগুলো মেরামতেরও প্রয়োজন রয়েছে। অনেকগুলো টার্নিং রয়েছে। এগুলার কোনো সঠিক টার্নিং নেই, কোনো সিগন্যাল নেই, কোনো ধরনের চিহ্ন নেই। এগুলা না থাকার কারণে কিন্তু একদম বেপরোয়া গাড়ি চালায় ড্রাইভাররা এবং কোনো শৃঙ্খলা নেই জি, জি, সড়কে। জি। আসলে ভালো ড্রাইভিং এর জন্য হয়তো বা ভালো একটা প্রশিক্ষণের ব্যবস্থা যদি সরকার করেন, যেটা একেবারে মানে খুব ভালো একটা পদ্ধতি অনুসরণ করে এবং সচেতন হয়ে যদি করেন, তাহলে হয়তো বা এটা সম্ভব। আপনার কি মনে হয়? হ্যাঁ, ওইটাই। কারণ ওই জিনিসটাই তো গত কয়েক দশক ধরে জি, ইলিয়াস কাঞ্চন তিনি করে যাচ্ছেন জি, এবং জি, তিনি বিভিন্ন জেলায়, জেলায় গিয়ে ক্যাম্পেইন করেছেন। তিনি সমাবেশ করেন। সরকারের সাথে তিনি বারবার বসেন এবং তিনি একদম বলব এই ব্যাপারে উনি হচ্ছে একদম ক্যাম্পেইনার জি, বাংলাদেশে এবং জি, উনি ওনার আজীবন এই সংগ্রাম তিনি করে যাচ্ছেন। জি। তার এখন তো আমি আপনার কাছে একটু অন্য এই প্রসঙ্গে আসতে সংগ্রাম চাই। তো তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। জি, সরকারকে জি। জি, ধন্যবাদ। জি, আপনার কাছে একটু অন্য প্রসঙ্গে জি। আসতে চাই। সেটি হচ্ছে যে সারা দেশে দৌরাত্ম্য বাড়ছে কিশোর গ্যাংয়ের। সমাজে কেন বাড়ছে এই ধরনের অরাজকতা? আপনার কি মনে হয়? এটা টোটালি হচ্ছে এই যে কিশোর গ্যাংয়ের একটা ফরম্যাট রয়েছে। আপনি বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে এদেরকে বিভিন্ন অপরাধ চক্র ব্যবহার করে থাকে। এটা জি, হচ্ছে। কারণ আপনি দেখবেন এই যে বাংলাদেশের ছিন্নমূল যে শিশুরা যারা অনেক শিশুদের দেখবেন তাদের পিতামাতার অ্যা সাথে নাই, পরিবারের সাথে ওরা থাকে না। তারা রাস্তাঘাটে ঘুমায়, রাস্তাঘাটে থাকে, তাদের দিনপাত। অনেক সময় আছে তারা ফ্যামিলি থেকে বঞ্চিত। এই ধরনের ছেলেদেরকে ওরা টার্গেট করে অপরাধ চক্র। এদেরকে দিয়ে আপনার মাদকের ব্যবহার করিয়ে থাকে, এদেরকে দিয়ে ছোটখাটো চুরি ডাকাতি করিয়ে থাকে, এদেরকে দিয়ে বিভিন্ন অপরাধ সংগঠিত হয়ে থাকে। জি, আর এগুলা খুবই সহজ কারণ এদেরকে দিয়ে করালে সুবিধা হচ্ছে এদের যে আইনের যে একটা ব্যাপার রয়েছে, তাদের যে অপরাধ করার পর যে আইনের আওতায় নিয়ে আসা অনেকগুলো কঠিন থাকে। কারণ আপনারা জানেন যে কিশোর এবং তরুণদেরকে একদম এডাল্টদের মতো অপরাধের বিচার করা যায় না। বুঝছেন? সো এই একটা সুবিধা ওরা নিয়ে থাকে এবং বাংলাদেশে যেহেতু এই কিশোর গ্যাংয়ের এটা দৌরাত্ম্য অনেক আগ থেকে আমরা অনেকগুলো রিপোর্টও দেখেছি, বিভিন্ন সময় মিডিয়াতে এসেছে। তারা অনেকগুলো ভয়ংকর অপরাধের সাথে তারা জড়িত এবং এদেরকে বিভিন্ন সময় এই বিভিন্ন অপরাধ গোষ্ঠী তাদেরকে ব্যবহার করে এবং তারা একদম তাদেরকে দিয়ে একদম হত্যা থেকে নিয়ে একদম ড্রাগ ডিলিং থেকে নিয়ে বড়, বড় অপরাধগুলো এদেরকে দিয়ে করিয়ে থাকে। এখানে আমি যতটুকু জানি যে একটা আইন সম্ভবত 2004 এর দিকে এই যে কিশোর আম পুনর্বাসন যেটি কেন্দ্র বিভিন্ন শহরে জি, রয়েছে এবং তাদেরকে পুনর্বাসনের বিভিন্ন উদ্যোগ বিভিন্ন সময় নেয়া হয়েছে এবং তাদেরকে ভালো, ভালো কাজের সাথে সম্পৃক্ত করা, তাদেরকে ট্রেনিং করা, তাদেরকে স্কুলে পাঠানো এবং তাদেরকে ফ্যামিলির সাথে ফিরিয়ে দেয়া।
এগুলো অনেকগুলো উদ্যোগ ছিল। আমি জানি না এই উদ্যোগগুলো কেন ভাটা পড়লো এবং এগুলো উদ্যোগগুলো কেন আম, এখনো অব্যাহত নেই। এই বিষয়টা আসলে জরুরি। এবং নারী এবং শিশু মন্ত্রণালয় রয়েছে বাংলাদেশের, আপনি জানেন এটা জি, একদম ক্লাসিফাইড মন্ত্রণালয়, আলাদাভাবে এই জি, মন্ত্রণালয় কাজ করে। নারী শিশু অপরাধ দমনে বিভিন্ন বিষয়ে তারা কাজ করেন। এগুলার একটা ক্যাম্পেইন করা প্রয়োজন আমি মনে করি, পুরো একদম শহরে গ্রামে করা উচিত। কেন? কারণ মানুষকে সচেতন করা যে এই বাচ্চাগুলোকে যারা মা বাপ রয়েছে তারা তাদের কাছে ফিরিয়ে দেওয়া, তারা যাতে এগুলো মেনটেন করে, তারা যাতে অ্যাওয়্যার থাকে এরা এরা অপরাধের সাথে সম্পৃক্ত, এবং যারা ভয়ঙ্কর অপরাধ কিংবা যারা ভয়ঙ্করভাবে ড্রাগে সম্পৃক্ত, মাদকের সাথে সম্পৃক্ত, তাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করা উচিত। অনেক সময় দেখবেন এই বাচ্চাগুলো অনেক সময় পেটের দায়ে, পেটের খিদা, তাদের খাবারের জন্য অনেক সময় পর্যন্ত তাদের এই অপরাধগুলো করে থাকে। একদম অল্প পয়সায় তারা এগুলো করে থাকে। এবং তাদেরকে স্কুলে পাঠানো, তাদেরকে যারা তরুণ রয়েছে, যারা কাজের মতো সক্ষম রয়েছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এগুলো এই ব্যবস্থাগুলো সরকার নিয়ে আসা উচিত আসলে। জি। ধন্যবাদ জনাব সাংবাদিক ইলিয়াস খলিল, সরি ইব্রাহিম খলিল। দেখা হবে ইব্রাহিম আপনার সাথে। খলিল, জি। জি, আমি থ্যাংক ইউ। দুঃখিত ইব্রাহিম খলিল। নো প্রবলেম। জি, দেখা হবে আরো একটি শুভ সন্ধ্যা অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন, জি, ধন্যবাদ আপনাকে। জি। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।